চিন্তা করতে পারেন, এক রাজশাহীতেই গত 5 বছরে বিচারাধীন আছে কিংবা প্রক্রিয়াধীন আছে 1,500 ধর্ষণ মামলা। তো শুধু রাজশাহীতে যদি 1,500 মামলা প্রক্রিয়াধীন কিংবা বিচারাধীন থাকে, তাহলে সারা বাংলাদেশের 64টা জেলাতে কত হাজার মামলা এরকম হচ্ছে প্রক্রিয়াজাত কিংবা বিচারাধীন আছে। তো ধর্ষণ মামলার আসলে বিচার হবে কোথা থেকে যদি মামলা প্রক্রিয়ায় না হয়? আমাদের দেশে যে আইনের যে জটিলতা বা আইনের যে মানে বাধা নিয়ম কিছু আছে, এই নিয়মে আসলে ধর্ষণ মামলার বিচার আশা করা যায় না। এই যে আসিয়া মারা গেল, এই 2 দিন আন্দোলন, এত কিছু হলো, বিচার ব্যবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে? কিংবা দ্রুত বিচার আইন করা শুধু মুখে মুখে যে কয়েকটা বলি আমরা শুনেছি, এর বেশি তো আর কোনো কিছু হয়নি। তো ধর্ষণ মামলার বিচার অতি দ্রুত যদি হতো এবং ধর্ষণ মামলার বিচারে যদি জামিন না পাওয়া যেত, তাহলে হয়তো মানুষ এত এই 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 হচ্ছে ধর্ষণের মতো নির্যাতনজনক ঘটনা ঘটানোর জন্য সাহস করতো না আসলে। তো এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, আবার এই কিছুদিন আগে মেহেরপুরে যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে ধর্ষণ মামলার, শিশু ধর্ষণ মামলার যে হচ্ছে আসামি, সে জামিনে মুক্তি পেয়ে সে সেই শিশুদেরকে, সেই শিশুর পরিবারকে হচ্ছে হুমকি ধামকি দিচ্ছে, ব্ল্যাকমেলিং করছে, কারণ সে কিছু ভিডিও ধারণ করেছিল। এইটা যদি আসলে দেশের অবস্থা হয়, এই দেশে অবস্থাতে সুষ্ঠু বিচার এবং আহ, দ্রুত হচ্ছে বিচার, এটা কোনোভাবেই আশা করা যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে পক্ষপাতিত্বর ব্যাপার হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন কিংবা যারা সমন্বয়কারী আছেন, এরা হচ্ছে পক্ষপাতিত্বের একটা বিশাল অভিযোগ আছে। যেমন মেহেরপুরের কথাটাই বলি, মেহেরপুরে কিন্তু এক এসআই হচ্ছে মানে ধর্ষকের পক্ষে একটা মীমাংসার জন্য এটা ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন নাকি। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের চাপের মুখে সেটা সম্ভব হয়। তো এইটা যদি আসলে অবস্থান হয়, এটা আসলে একটা দেশের জন্য সুশাসন প্রতিষ্ঠা কখনোই হবে না আর কি। আশা করি সবাই আমার মেসেজটা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।